এরা শেখ হাসিনার ভয়ে ভিপি নূর যেভাবে আহত হলো, সবকিছু মিলিয়ে আসলে নির্বাচনের রাজনীতিকে কি বার্তা দিচ্ছে? মানে কোন কাছে একটা সার্টেনিটি নেই। নির্বাচন যদি হয়ে যায় এটা হবে একটা অলৌকিক ঘটনা, একেবারে অলৌকিক ঘটনা। মনে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে এক ঝাঁক ফেরেশতা পাঠিয়ে সব মানুষের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে, এবং সব মানুষের মনে এমন একটা এলহাম চলে আসছে। সকালবেলা ওঠার পরেই মানে নারী পুরুষ আবহমান বাংলার 13 কোটি ভোটার, তাদের মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হলো, যা 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 এখন তাড়াতাড়ি ভোট কেন্দ্রে যা। তো তারা সবাই ভোট কেন্দ্রে যাবে। তারপর দ্বিতীয় যে সমস্যাটা হবে সেটা হলো যে ওখানে যারা র্যাগিং করবে তাদের মনে একটা ভয় আতঙ্ক হবে, সাবধান, যদি কোনো ভোটারের দিকে তাকাও জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, একদম কেয়ামত হয়ে যাবে। তখন তারা ভয়ে আর সেই ভোটারের দিকে তাকাবে না। ভোটারদের মনে একটা এলহাম তৈরি হয়ে যাবে, আপনার যাকে ইচ্ছে তাকে পছন্দ হয় আপনি মনের মতো ভোট দিন। তারপরে ভোট দিল। এরপরে যারা ভোট গ্রহণ করবেন তাদের মনের মধ্যে একটা ভয় তৈরি হয়ে যাবে যে কিয়ামত নাজিল হয়ে যাবে, আজরাইল একদম তোর হলকমের কাছে এসে গেছে, যদি এই ভোট গণনায় একটু ভুল করিস, উল্টে উল্টে করিস, তাহলে আগুন জ্বলে যাবে শরীরে। এরপরে একটা ফল তৈরি করা থাকে, একটা ভোট কেন্দ্রে, একটা উপজেলাতে, একটা কেন্দ্রে। এই তিনটা ফলাফল যাদের হাতে থাকে, যারা আমরা 2014, 18, 24 যেটা দেখেছি যে ভোট কেন্দ্রে ভোট যাই হোক না কেন ফল আগে থেকে রেডি করা থাকে। তো এইবার এই লোকগুলো কিছুই করতে পারবে না যদি আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে ফেরেশতা নাজিল করে সব কিছু করেন। আর যদি আমাদের যে অভ্যাস, চরিত্র কোন পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে, এটা যদি আপনি বাস্তবতায় আসেন, আগেটা ছিল ইলিউশন, কল্পনা, আর যদি আপনি বাস্তবতায় আসেন, সেই বাস্তবতাটা হলো যে সরকারের সক্ষমতা। গণ অধিকার পরিষদ একটা ছোট রাজনৈতিক দল, মানে সংখ্যার দিক থেকে, মানে কোনো রাজনৈতিক দলে ছোট নয়, মানে কর্মী সমর্থক তাদের কম। জাতীয় পার্টি যদি এই মুহূর্তে ধরেন না, মানে হাতে নখ নেই, দাঁত নেই, অনেকটা বাপুরাম সাপুরের সেই সাপের মতো, কিচ্ছু নেই, বিষ নেই। এরকম দুটো দুর্বল এবং ছোট সংগঠন, তারা মারামারি করছে। আর সেই মারামারি করতে গিয়ে বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, তাদের সকল ফোর্স চেষ্টা করে সেই মারামারিটা আসলে ফেরানো যায়নি। এরপরে লাস্টে পুলিশ রাগ হয়ে গেছে, ভীষণ রকম রাগ হয়ে গেছে। রাগ হয়ে যেভাবে লাঠিচার্জ করছে, যেভাবে রক্তাক্ত করছে নুরুকে, এটাও গত 1 বছরে ব্যতিক্রম একটি ঘটনা। আবার এই যে নুরুকে পিটিয়ে হাসপাতালে দেওয়া হলো, এতে গণ অধিকার পরিষদের কারো মনে কোনো আতঙ্ক তৈরি হয়নি। তারা আবার আজকে মানে পুরো জাতীয় পার্টির অফিস ভাঙচুর তছনছ করে দিয়েছে, অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। রাইট। এবং এখানে অনেক লোকের গাড়ি, যারা সাধারণ খাদের যাত্রীরা যাচ্ছিল, তাদের গাড়ি ঘোড়াও ভাঙচুর করা হয়েছে। তো এইটা হলো আজকের বিজয়নগরের ছোট্ট একটি জায়গাতে ছোট দুটো রাজনৈতিক দলের সংঘাত মোকাবেলা করার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাকে বলা হয় সক্ষমতা। কয়েকদিন আগে যেটা হলো, আমরা যেটা দেখলাম, বুয়েটের একদল শিক্ষার্থী তারা খুব রেগে গেলেন, তাদের অধিকার চাই, যমুনাতে চলো। যমুনার সামনে পুলিশ বাধা দেওয়া হলো। পুলিশের যিনি রমনা জোনের ডিসি, তিনি সক্ষমতা দেখানোর চেষ্টা করলেন, সাহস দেখানোর চেষ্টা করলেন। এখন সবাই মিলে এই ভদ্রলোক, যিনি ওখানে মূলত রাষ্ট্রের পক্ষে তিনি শক্তি প্রয়োগ করেছেন, এখন সবার বক্তব্যটা হলো যে এই লোক ফ্যাসিবাদীর দোসর, এ কাজ কেন করলো। আর সেই পুলিশ কর্মকর্তা তিনি বলেছেন যে আমরা সবাই মিলে যদি প্রধান উপদেষ্টার বাসভবনটা রক্ষা করতে না পারি, তাহলে চাকরি করে লাভটা কি। তো এটা নিয়ে পুলিশের মধ্যে একটা নিদারুণ তর্ক বিতর্ক হচ্ছে। আইসপার থেকে বলা হয়েছে যে কোনো অবস্থাতেই তারা মব ভায়োলেন্স টলারেট করবে না। মব দমন করার জন্য তারা শক্তি প্রয়োগ করেছে গতকাল, যেখানে নুরু আহত হয়েছে। তো সেনাবাহিনীর সেই যে একটা উদ্যম, তাদের যে হুমকি এবং ধামকি, আজকে এসে মুখ থুবড়ে পড়ে গেছে, বিকজ আজকে তারা জাতীয় পার্টির অফিসটি তারা রক্ষা করতে পারেনি। এই বাস্তবতায় জনাব শফিক, যিনি প্রেস সচিব, তিনি যে হুমকি দিচ্ছেন যে কিয়ামত হয়ে গেল নির্বাচন হবে, কোনো শক্তি নেই এই নির্বাচনকে প্রতিহত করতে পারে। আসলে এই কথার সঙ্গে আমরা যদি সারা বাংলাদেশের জিনিস বাদ দেই, আমরা এই কথার সঙ্গে যদি কেবলই মাত্র এই বিজয়নগরে গণ অধিকার পরিষদ এবং
যাকে বলা হয় জাতীয় পার্টির মধ্যে যে সংঘাত সংঘর্ষ, এটার কন্ট্রাস্ট করে, এটা মিলে না। মানে ওনার যে কথা, সেই কথার সঙ্গে মিলে না। এমনকি জনাব আসিফ নজরুল উনি দেখা করতে গেলেন বা দেখতে গেলেন জনাব নুরুল হক নুরুকে, তো যাওয়ার পরে তাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলো, উত্তেজিত জনতা তাকে ভুয়া ভুয়া বলে গালিগালি, অবরুদ্ধ পর্যন্ত করা হলো, তাকে অবরুদ্ধ করা হলো। এবং তিনি প্রাণ বাঁচাতে, ইজ্জত বাঁচাতে, সম্মান বাঁচাতে, আমি বলতেছি না, পিছনের দরজা দিয়ে যেভাবে তিনি ওখান থেকে চলে গেলেন, এটা আসলে একটা শক্তিশালী সরকারের কর্তৃত্ব বহন করে না যে সরকার একটা সুন্দর নির্বাচন করতে পারে। এবং যেহেতু আইন উপদেষ্টার কথা বলেছেন, তিনি ফেসবুক পোস্টে নুরুল হক নুরের উপর হামলার পরে একটা প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন যে ভিপি নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই পোস্টকে ঘিরেও কিন্তু আমরা নানামুখী প্রতিক্রিয়া দেখছি, সমালোচনা দেখছি। এখানে ওনার যে পোস্ট, সেটার একটা চমৎকার উত্তর দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। আমি হাসনাত আব্দুল্লাহকে ধন্যবাদ জানাই যে পুরুষ হলে এরকমই হওয়া উচিত। উনি কতদিন রাজনীতিতে কিভাবে টিকে থাকবেন আমি জানি না, কিন্তু এই যতদিন যাবত আছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা, তার যে ভাষা, চৌকুষতা রয়েছে, তার সাহস আমাকে মুগ্ধ করে। তো তিনি যেটা বলেছেন যে এটা আসলে আপনার কাজ, তিনি বলেছেন প্রতিবাদের কাজ আপনার, ভণ্ডামি বাদ দেন স্যার। ইয়েস, আই ডু। মানে আমি মনে করি যে হাসনাত আব্দুল্লাহ আমার মনের কথা বলেছেন, কথা এরকমই হওয়া উচিত। ওনার এগুলো না, ওনার হলো ওনার অ্যাকশন নেবেন, ওনার কর্তৃত্ব আছে, ওনার ক্ষমতা আছে, সেই ক্ষমতা দিয়ে উনি কার কাছে বিচার চাইবেন? উনি কি ভুটানের রাজার কাছে বিচার চাইবেন যে নুরুল হক নুরুকে মেরে গেল, ভুটানের রাজার কাছে আমি বিচার চাইলাম? অথবা নেপালের পররাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে উনি বিচার চাইতে পারেন, যেহেতু আমরা এখন, অথবা যে কয়দিন আগে পাকিস্তানের যে উপপ্রধানমন্ত্রী আসলেন, তিনি টেলিফোন করে তার কাছে বিচার চাইতে পারেন যে আপনি আসলেন, আপনি আসার পরে এরকম একটা অবস্থা ঘটলো, তো যেহেতু আপনি আমার বড় ভাই সম্পর্কে একটু বিচার সালিশ করে দেন। আমরা গ্রামে আছি না, 10 গ্রামের মোড়ল আছে, আমাদের গ্রামে যখন একটা সমস্যা হতো আমরা নিজেরা যখন পারতাম না, তখন বড় কোনো বিচারক নিয়ে আসতাম। এক্ষেত্রে হয়তো পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, তাকেও নিয়ে আসা যেতে পারে। তো এইরকম দুর্বলতা প্রকাশ পাচ্ছে ওনার কথায়। কিন্তু রাষ্ট্র পরিচালনা করা, মন্ত্রী হওয়া, এমপি হওয়া, যে কোনো একটা গভর্নমেন্ট সরকারি চাকরির একটা বড় পদ পদবি, ইটস এ রয়্যাল পোস্ট অ্যান্ড পোর্টফোলিও। এখানে আসলে দুর্বল মন মানসিকতা, ভীরু মন মানসিকতা, কথায় কথা আতঙ্ক, কান্নাকাটি করা, তারপর শেষে সব বিষয়ে মানে সবার মন জুগিয়ে চলার জন্য মানে একটা থ্যাঙ্কস পাওয়ার যে আশা, কথায় কথায় ক্লাব দেবে, তালিয়া বাজাবে, আর আমি বসে বসে আরামে চেয়ারে মুড়ি মুড়কা খাবো, এটা আসলে রাজনীতি না। রাজনীতি এখানে ঝুঁকে নিতে হবে। আপনাকে অনেক মানুষ গালাগালি করবে, আপনি পারলে চালাবেন, না পারলে চালাবেন না। হাসান আব্দুল্লাহর সাহসিকতার প্রতি সাধুবাদ জানাচ্ছিলেন আপনি। তার একটি ফেসবুক পোস্ট যদি আপনার সামনে তুলে ধরি, তিনি বলেছেন, শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যে পরিকল্পনা আমি 11 মার্চ প্রকাশ করে দিই, সেই প্ল্যান ভেস্তে গেলেও ওরা থামেনি। সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে। ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এক ধরনের খেলা চলছে বলে তিনি অভিযোগ করেছেন। আসলেই কি তাই? তার দিক থেকে কথাটা ঠিক আছে, এটা যে একেবারে মিথ্যা তাও নয়। এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সরকারি যারা কর্তা ব্যক্তি আছে, বিভিন্ন সময় তো আমাদের দেশে 2 নম্বরই কাজকর্মগুলো করেছে। 1986 সনে একটা নির্বাচন হয়েছে, মানে যে আমাদের দেশে একটা হা না ভোট হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জমানাতে। 88 সনে একটা নির্বাচন হয়েছে, অনেকগুলো নির্বাচনে যেখানে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো ভোট ম্যানিপুলেশন করা, এই 2 নম্বরই বিভিন্ন 10-12টা রাজনৈতিক পার্টি দাঁড় করানো, তাদেরকে দিয়ে মানে দামি প্রার্থী সৃষ্টি করা, গৃহপালিত বিরোধী দল তৈরি করা, গণতন্ত্রকে ভুল লুণ্ঠিত করা, বিভিন্ন রাজনৈতিক দলকে বস্তা ভরে ভরে টাকা দেওয়া, ঘুষ দেওয়া, পুরো রাজনীতিকে কলুষিত করা, একবার দুইবার নয়, শত শতবার আমাদের এই সমাজে হয়েছে। ফলে এটা যে এখন হচ্ছে না, এটা কিন্তু বলা যাচ্ছে না। অনেক লোক দেখবেন রাজনীতির মাঠে ঘোরাফেরা করছে, আরে বাবা পাঞ্জাবি দেখলে মনে হয় যে না এইমাত্র এটা দুবাই থেকে, দুবাইয়ের যে শেখ তার জন্য বানানো হয়েছিল, ওটা জোর করে বাংলাদেশে ওই লোক কিনে নিয়ে আসছে যে না, দুবাইয়ের শেখের সাথে আমাদের বাংলাদেশে যে আছে অনেক টাকা পয়সার মালিক, এটা দুবাইয়ের ওই শেখ পড়তে পারবে না, বাংলাদেশের শেখকেই পড়তে হবে। তো এইরকম ফকফকে ধবধবে সাদা পাঞ্জাবি পরে রাজনীতি করে, কিন্তু 2 পয়সার আয় নাই, রোজগার নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, এরা টাকা পায় কোথায়? এখন হয়তো এই মব আসছে, নতুন মবের মাধ্যমে কিছু টাকা হচ্ছে, কিন্তু মব আসার আগে তো এইগুলোই তারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এজেন্সি থেকে এই টাকাগুলো তারা পেত। এরা এই রাজনীতিকে কলুষিত করেছে,
আর সেই রাজনীতির কলুষিত যেটা ধরুন স্বাধীনতার পর থেকে আজ অবধি ক্রমান্বয়ে অবনতি হতে হতে এখন এমন একটা জায়গাতে চলে এসেছে যে এখন রাজনীতি করাটা একটা অসম্মানের বিষয় হয়ে গেছে। এখানে যে কোনো রাজনৈতিক পোস্ট অ্যান্ড পোর্টফোলিও এখন বর্তমানে যেভাবে চলছে এবং আগামীতে যেভাবে চলছে, কোনো ভদ্রলোকের জন্য এখানে আসলে রাজনীতি করাটা খুব কঠিন হয়ে গেছে। আমি যে বিএনপির অন্যতম একজন শীর্ষ নেতা আমির খসরু মাহমুদ ওনার চৌধুরী, ওনার একটা ভিডিও ফুটেজ দেখলাম একটা অনুষ্ঠানে, একেবারে বয়োবৃদ্ধ নেতা, সর্বজন শ্রদ্ধেয়। তো তার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে তরুণ একজন বিএনপি নেতা যে অকথ্য এবং অশ্লীল ভাষায় বেয়াদবি করছিল এবং এটা রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। আপনি দেখুন প্রত্যেকটা দলের মধ্যে কিন্তু এরকম একটা বিভেদ এবং বিসংবাদ তৈরি হয়ে গেছে। জাতীয় পার্টির মধ্যে একই অবস্থা। জাতীয় পার্টির যে শক্তিশালী উইংসটি, যাদের টাকা আছে, জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, তো তারা সবাই কিন্তু জিএম কাদেরকে ছেড়ে গিয়ে তারা আলাদা একটি রাজনৈতিক দল গঠন করেছে জাতীয় পার্টি নাম দিয়েই। এবং তারা এই দূরে বসে বসে আজকের এই যে জিএম কাদেরের দুরবস্থা, শামীম হায়দার পাটোয়ারি যে সেক্রেটারি করেছে তার দুরবস্থা, এটা দেখে দূরে দূরে তারা দাঁত কিলবিলিয়ে হাসছেন। একেবারে যে যাত্রা গানে যে মুহাহা করে একটা শব্দ করে না, ওইরকম শব্দ করে তারা হাসছেন। এই যে বিভেদ এবং বিসংবাদ, এটা এত প্রকট আকার ধারণ করছে প্রত্যেকটা রাজনৈতিক দলে, যে দলের কারণে বিভেদ বিসংবাদের কারণে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, নিজেদের বিশ্বাস করতে পারছে না, প্রতিপক্ষকে বিশ্বাস করতে পারছে না। এবং এটা খুব ডেঞ্জারাস। যেটা আপনি প্রথমেই বললেন যে মির্জা ফখরুল যেটা বলেছেন যে একটা একটি উগ্রবাদী গোষ্ঠী, একটা জঙ্গি গোষ্ঠী, এবং এটা যথেষ্ট আতঙ্কিত হওয়ার কারণ আছে। এখনো সরকারের পক্ষ থেকে আমরা কোনো বিবৃতি পাইনি, কিন্তু আমরা সামাজিক মাধ্যমে যেটা দেখলাম যে আমেরিকা মানে তাদের দূতাবাস রক্ষা করার জন্য একটা বিশেষ পুলিশ বাহিনী গঠন করতে চাচ্ছে। এবং আফ্রিকার 2-3টা দেশে যেখানে গৃহযুদ্ধ চলছে বা চলতো, সেখানে তারা তাদের দূতাবাস কর্মকর্তাদের রক্ষা করার জন্য ওইরকম যে পুলিশ বাহিনী গঠন করেছে। তো বাংলাদেশের ক্ষেত্রে তারা এরকম একটা পুলিশ বাহিনী গঠন করার জন্য সরকারের নিকট নাকি প্রস্তাব দিয়েছে, এরকম একটা খবর ছড়িয়ে পড়েছে। SEAR এরকম একটা বাহিনী নামে ছড়িয়ে পড়েছে। এবং এটা যদি হয় তাহলে আমাদের জন্য এটা ভীষণ রকম একটা অবমাননাকর। এর কারণ হলো, যখন এরকম একটা বাহিনী আমেরিকা মানে তারা লালন পালন করবে, আমাদের পুলিশ বাহিনীর চৌকস সদস্যদেরকে নিয়ে তাদের কমান্ডে দেখা গেল 500 জন পুলিশ তারা নিল, কিন্তু কমান্ড করছে FBI একজন কর্মকর্তা। এবং সেই FBI কর্মকর্তা বেতন ভাতা দেবে আমেরিকা, এবং সেই পুলিশকে যদি FBI কর্মকর্তা বলে শুট অ্যান্ড ফায়ার, ওখানে যদি সামনে গিয়ে কোনো মন্ত্রী গাড়ি যায় তাকেও কিন্তু গুলি করে শোয়াই দিতে পারে। তো এই ক্ষমতা তাদের থাকবে। তো এটা আমাদের একটা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য রীতিমতো চপে ডাকাত। এখন বাংলাদেশে ধরুন আমেরিকার স্বার্থ আছে, ভারতের তো স্বার্থ আছে, তারপর রাশিয়ার স্বার্থ আছে, পাকিস্তানের স্বার্থ আছে, সৌদি আরবিয়ার স্বার্থ আছে। এরকম 5 থেকে 6টা দেশ যদি এইভাবে স্বতন্ত্র তাদের জন্য পুলিশ বাহিনী গঠন করতে চায়, আমাকে মনে হচ্ছে না যে আমরা যে স্বাধীনতার আদর্শ বা উদ্দীপনা বা এই যে এখন যে দ্বিতীয় স্বাধীনতা বিপ্লব, দ্বিতীয় বিপ্লব, যা কিছু বলি না কেন, এই সরকারের যে কর্মকাণ্ড তার সঙ্গে সঙ্গে পশ্চিমাদের কিছু আস্তরণ, দেশের মধ্যে যে অসহিষ্ণুতা দেখতে চাচ্ছি, মনে হচ্ছে যে আমরা সবাই পথ হারিয়ে ফেলেছি। এবং সেই পথের গন্তব্য যে কোথায় আমরা সেটা বলতেও পারছি না। আমরা এমনভাবে হারিয়ে ফেলেছি পথ যে আমরা যে চট্টগ্রাম যাব কিংবা আমরা যে খুলনা যাব, আমাদেরকে জিজ্ঞেস করছে যে ভাই আপনি তো পথ হারিয়ে ফেলেছেন, কোথায় যাব? তখন ওই যে আছে না গ্রামের অনেক লোক বাকরুদ্ধ হয়ে যায়, বুড়া মানুষ কথা বলতে পারে না, বলে বডা বডা বডা, এরকম আছে। তো এখন আমাদের জিজ্ঞেস করে যদি হয় আপনি কোথায় যাবেন, আমরা সেই গন্তব্যের কথা বলতে পারছি না, আমরা হারিয়ে গেছি। আমরা শুধু বললে যে বাবা আমি হারিয়ে গেছি, তো কোথা থেকে আসছেন জানি না, যাবেন কোথায় তাও জানি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। নির্বাচন নিয়ে আগামীতে যারা ক্ষমতা আসবে তাদের কথাবার্তা, অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে যে কথাবার্তা, এবং সরকার, এই সরকারের মধ্যে একটা বড় ব্যাপার হলো সরকার যখনই ভয় পায় তখনই তারা এই 3-4টা রাজনৈতিক দলকে ডাকে প্রথম দফায়, এরপর অন্যান্য রাজনৈতিক দলগুলো রাগ করে আবার তাদেরকে ডাকে। আগামীকাল 3টি রাজনৈতিক দলকে বৈঠক, এবং এই কাজটা তারা তখনই করে যখন তারা ভয় পায়। এবং এই যে নুরুল হক নুরুর যে আহত হওয়া, এই আহত হয় সরকার খুব ভয় পেয়ে গেছে, এখন তারা আবার বৈঠক ডাকছে। তা আসলে এবার বারবার ভয় হলে মানুষের মধ্যে যে একটা এলাস্টিসিটি থাকে, আপনি দেখবেন যে আমরা ছোটকালে বাচ্চারা যে প্যান্ট পরাই, বাচ্চাদেরকে প্যান্ট পরাই, ওই রবার খুলে গেলে ওই প্যান্টটার বেল্ট দিয়েও রাখা যায় না। এখন সরকারেরও এরকম সাহস, শক্তি, এটার একটা এলাস্টিসিটি আছে। এই এলাস্টিসিটিটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে কি হচ্ছে, সরকার যেভাবে ভয় পাচ্ছে
আর ওই যারা স্টেক হোল্ডার আছেন, রাজনৈতিক দল বা বিভিন্ন যারা সংগ্রাম করছে, লড়াই করছে, তারাও সরকারকে ভয় দেখিয়ে ভীষণ আনন্দ পাচ্ছে, এত মজা পাচ্ছে যে সরকারকে ভয় দেখালে সরকার ভয় পেয়ে যাচ্ছে। সরকার ভয় পাচ্ছে। অন্যদিকে আমি বলেছিলাম যে অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বেচারা ও দিশেহারা। সরকার যদি ভয় পায়, সরকার যদি দিশেহারা হয়, সেই সরকার নির্বাচন আয়োজনের মতো কঠিন কাজটি কিভাবে করবে? এটা নিয়ে তো সবার সন্দেহ, এবং এখানে যে কোঅর্ডিনেশনটা দরকার, সেই কোঅর্ডিনেশনটা হচ্ছে না। যেমন আমাদের প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন, একেবারে নিহায়াত ভদ্রলোক মানুষ, শান্তশিষ্ট, নরম, বয়সও হয়ে গেছে যথেষ্ট। উনি কার্যত যাকে বলা হয় জোরে কথা কখনো বলেছেন বলে আমার মনে হয় না। আমার সাথে এমনি ফেসবুকে আমার সাথে ওনার কানেকশন আছে। তো এখন দেখলাম যে তিনিও জোরে হুমকি দেওয়ার চেষ্টা করছেন যে ভোট ডাকাতি চলবে না, এটা চলবে না। তো এই যে ভয় দেখানোর, তার মতো একটা লোক আসলে ভয় দেখানোর দরকার হয় না। যখন সবকিছু স্বাভাবিকভাবে চলে এমনি মাঠে সাউন্ড হয়ে যায়। তারপরে আমাদের ধরেন এখন একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনিও মাঝে মধ্যে হুমকি দেন, এটা করবো, কিন্তু সব লোকজন জানে যে একজন ভালো মানুষ, সরল সোজা মানুষ, বেচারা মানুষ, তো কিছুই আমার করতে পারবে না। তো যারা অন্যায় কাজ করে, দুষ্ট কাজ করে, এত প্রচণ্ড রকম যাকে বলা হয় দুর্ধর্ষ, সাহসী, মন্দ কাজ করতে করতে এদের অভ্যাস হয়ে যায়। আপনি 10 বছর 20 বছর বসে যে অর্থ সহায় সম্পত্তি সঞ্চয় করেছেন, একটা ডাকাত এসে অস্ত্রের মুখে আপনার সব সঞ্চয়গুলো নিয়ে নেয়। তো ও আপনার 10 বছরের পুঞ্জীভূত যে সাহসগুলো, সেই সাহসগুলো কিন্তু আপনাকে ছিনতাই করে, এবং একই সঙ্গে আপনার 10 বছরের সঞ্চয় সে নিয়ে যাচ্ছে। নিয়ে 10 মিনিটের মধ্যে সে যে ঝুঁকিটা নেয়, তার জীবন চলে যেতে পারে। তো ফলে এখানে আপনি রাতারাতি ওর সামনে যদি আরেকটা তলোয়ার নিয়ে আসেন, একটা পিস্তল নিয়ে আসেন, ওকে আপনি ভয় দেখাতে পারবেন না। ওকে আপনার যদি ভয় দেখাতে হয়, মোরালি ওর যে শিকড়গুলো আছে, সেই শিকড়গুলো আপনাকে কেটে দিতে হবে। ইটস এ লং প্রসিডিউর। ফলে আপনি একটা সমাজে যখন চুরি, ডাকাতি, রাহাজানি, গুন্ডামি, বদমাশি, ছিনতাই থেকে শুরু করে অন্য যে সকল সামাজিক অপরাধ, যেমন কাউকে অশ্রদ্ধা করা, অসম্মান করা, এগুলো যখন বাড়তে থাকে, ওটার পিছনে অন্তত 8 থেকে 10 বছরের সামাজিক যে অব্যবস্থাপনা, রাষ্ট্রীয় অব্যবস্থাপনা, এই জিনিসগুলো কাজ করে। ফলে ওখান থেকে যদি আপনাকে ফিরে আসতে হয়, রাতারাতি আপনি পারবেন না। তো এখন গত 10 বছর 15 বছর আওয়ামী লীগ সরকারের আমরা দায়ী করি। এটা তো সত্য যে ওই সময় গুম হয়েছে, ওই সময় আয়নাঘর হয়েছে, ওই সময়টিতে বিচারের নামে অবিচার হয়েছে, ওই সময়টাতে অনেক কিছু ম্যানিপুলেট করা হয়েছে, পছন্দের মানুষকে দিয়ে যা কিছু করা হয়েছে। অর্থাৎ মানুষ সেই যে জিনিসগুলো হয়েছে, যারা করেছে তারা তো এখন নেই, ওই জায়গাগুলো ভ্যাকুম হয়ে আছে। তখন একটা ধরেন সরকারি টেবিল, সে সকালবেলা এসে ধরেন একজন ইউনিয়ন পরিষদের তহসিলদার, তো সকালবেলা আওয়ামী লীগ জমানাতে 15 বছর সেটা বাক্স রাখতো। ওখানে গ্রামের যত লোক আছে, ভূমি মিউটেশন থেকে শুরু করে একজন তহসিলদারের যেখানে মাসে 1 কোটি টাকা ইনকাম হয়ে যেত, এরকম জায়গা আছে। এই ঢাকা শহরে অনেক চেয়ারম্যান, ওই যে যেমন কেরানীগঞ্জ, সাভার, অনেক চেয়ারম্যান আছে, চেয়ারম্যান অফিসের যে সেক্রেটারি আছে, তারও মাসে 1 কোটি টাকা ইনকাম। এখন সেই জিনিসগুলো কিন্তু বন্ধ হয় নাই। আগে যারা করতো তারা একটা সিস্টেম করে চেয়ারম্যান সাহেবকে দিত, টিএনও সাহেবকে দিত, ডিসি সাহেবকে দিত, একটা সিস্টেমের মধ্যে এই জিনিসগুলো চলতো। আর এখন যে মপ করতে পারছে, যে দখল করতে পারছে, সেই পুরো জিনিসটা খাচ্ছে। ফলে ওর নবস যে অন্যায় করছে, আগের যে করতো তার তো একটা জবাবদিহি ছিল। তার একটা অংশ সে সচিব সাহেব যেটা নিত, মানে ইউনিয়ন পরিষদ সচিব যেটা নিত, ওটা চেয়ারম্যানকে দিত, মেম্বারকে দিত, কিছু চৌকিদেরকেও টাকা দিতে হতো। চোর মানে তারা ভাগাভাগি করতো। আর এখন যারা এই কাজ করছে, ক্যাশ, কোনো কথা নাই, টাকা দাও, তারপর শেষে টাকা নিয়ে আমি হাঁসের মাংস খাবো, তারপর আমি যেখানে চাই সেখানে যাব। পরিবর্তনটা কি হলো? চেহারাগুলো পাল্টে গেল? চেহারা শুধু পাল্টে যায় নাই, আগে যে চেহারাগুলো ছিল সেগুলো তো মোটামুটি দেখা যেত। আর এখন যেগুলো আছে একেবারে বিভর্ষ। আগের চেহারাগুলো যদি ভূত হতো, আর এখনকার চেহারা হলো পেতনি। আপনি তো জানেন যে ভূত দেখা যায় না, আর পেতনি হলো দেখা যায়, একেবারে খুব এবড়ো থেবড়ো চেহারা। আমরা গ্রামে যেভাবে ছোটকালে যাকে বলা হয় গল্পগুলো শুনেছি যে পেতনির মূল কাজ হলো মাছ চুরি করা। তারা এই ছোট ছোট জেলেদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে তারা মাছ চুরি করে ফেলে। আর ভূত একটু তুলনামূলকভাবে আর একটু বড় আকৃতির, অপকর্ম করে। তা আগের সরকারে যারা অন্যায় করতো তাদের যদি আপনি ভূত হিসেবে তুলনা করেন, এখন যারা অন্যায় করছে এরা পেতনি।
মানে দেখলে মেজাজ গরম হয়ে যায়, কথাবার্তা শুনলে আরও মেজাজ গরম হয়ে যায়। আর এরা যে সমস্ত কাজকর্ম করে, যে এখন তরুণরা একটা কথা শব্দ ব্যবহার করে না, আমরা এগুলো ব্যবহার করি, স্যাঁচরা, অনেকটা এরকম শব্দ হলো স্যাঁচরা টাইপের। তো এই অপকর্ম করছে স্যাঁচরার মতো, কিন্তু কোয়ান্টিটি হলো আগের চেয়ে, মানে ভূত যে কাজ করেছে তাদের চেয়ে বেশি। একটা পিয়ন, একটা ড্রাইভার, একটা দারোয়ান 200 কোটি 300 কোটি টাকা লুটপাট করছে। মির্জা আব্বাসের একটা বক্তব্য দেখলাম যে গত এই 8 মাস 9 মাসে বাংলাদেশ থেকে 80,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। তারপরে শেষে শেয়ার মার্কেটে লুট হয়ে গেছে, তারপর আরো অনেক কিছু। সেই সেখানে গোলাম মাওলা রনি, আমার প্রশ্ন যে রাজনৈতিক অপকর্ম প্রতিরোধের কোনো উপায় কি আমাদের সামনে নেই, নাকি আমরা করতে চাইছি না? এটা করার জন্য যে উইল ফোর্স দরকার, অভিজ্ঞতা দরকার, চেইন অফ কমান্ড দরকার। এটা তো যারা আসছেন তারা তো অলার্নে ছাড়েন আসছেন, তাদের জন্য এটা দায়ী করে লাভ হবে না। তাদের তো কোনো মেন্টাল প্রস্তুতি ছিল না। আপনি চিন্তা করেন, এখন বেশ কয়েকজন উপদেষ্টা রয়েছেন, তাদের হাইয়েস্ট ডিমান্ড ছিল বিসিএস পরীক্ষায় তারা প্রিলিমিনারি পরীক্ষা দেবে, রিটেন পরীক্ষা দেবে, ভাইভা পরীক্ষা দেবে, এখানে যেন বৈষম্য না হয়। তাহলে তারা যদি ধরেন একেবারে 1001 লোক যদি টিকতো, তাহলে তারা সর্বোচ্চ একজন সহকারী কমিশনার হতে পারতো 2-3 বছর পরে। এখন এরা অনেকে মন্ত্রী হয়ে গেছে, মন্ত্রী হয়ে যাওয়ার পরে ফুল সচিব এসে তাদেরকে স্যার বলছেন, তারপরে তারা পায়ের উপর পা তুলে দেখছেন যে দেখি কেমন, মানে একটা কেমন যেন ভারসাম্যহীনতা, সব দিকে একটা ভারসাম্যহীনতা। যে মানুষগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাই চিন্তা করেন বা অন্য উপদেষ্টাদের কথা চিন্তা করেন, এরা শেখ হাসিনার ভয়ে একটা সময় থর করে কাঁপতো। 5 তারিখ পর্যন্ত তারা বিশ্বাস করতে পারেনি। এখন তারা যে চেয়ারে বসে আছে, তারা শেখ হাসিনার বিচার করছেন, বড় বড় মন্ত্রীদেরকে গ্রেপ্তার করছেন। এখন এটা মানে তারা নিজে দুটো মিলাতে পারছে না যে এটা কি স্বপ্ন নাকি সত্যি তারা করছেন। আর তারা যদি করেন তাহলে ওই যে পিছনে যে স্মৃতিগুলো, ওগুলো কি দুঃস্বপ্ন ছিল, ওটা বাস্তব, এটা মিলানো যাচ্ছে না। কিন্তু রাজনীতির যে গতি প্রকৃতি, আপনি যদি সেম কাজটি বিএনপিকে করতে দেন নির্বাচনের পরে, বা ইভেন জামাতকে যদি আপনি করতে দেন, তারা খুব চমৎকারভাবে করতে পারবে। কারণ হলো পথ ঘাট মাঠ সব তাদের চেনা। এই জন্য আসলে রাষ্ট্র পরিচালনায় পলিটিক্যাল পার্টির কোনো বিকল্প পৃথিবীতে কখনো হয়নি। বিকল্প না হয় না হলো, কিন্তু নির্বাচিত সরকার কি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে পারবে, নাকি সেখানে আমরা দেখবো চেহারা বদল হচ্ছে শুধু? আপাতত চেহারা বদল হবে, ভালো কিছু সুসংবাদ আপাতত আসবে না। এর কারণ হলো যে ভালো কাজ করার জন্য যেটা ভালো পরিবেশ দরকার, ভালো কাজ করার জন্য একটা ভালো মন দরকার। আরবিতে একটা কথা আছে মুতমাইন্না, অর্থাৎ আপনার হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি থাকবে। তো সেই প্রশান্তি যখন থাকবে, তো তখন আপনি ভালো ভালো চিন্তা করবেন, ভালো ভালো কাজ করবেন। এখন তো আসলে কারোর হৃদয়ে প্রশান্তি নেই। তারা অতীতের কথা যদি চিন্তা করে, তাদের মনে হয় যে এই আমাদেরকে মেরেছিল, আমাদের ঠ্যাং ভেঙে দিয়েছে, এখানে লুলা করে দিয়েছে, মানে মানে হাড্ডি ভেঙে দিয়েছে, গুঁড়া গুঁড়া করে দিয়েছে। আপনি দেখেন যে একটা যাকে বলা হয় অডিও ভাইরাল হয়েছে, তো সেখানে একজন আরেকজনকে বলছে যে দাও ওর হাড্ডিগুলো গুঁড়া গুঁড়া করে দাও। মানে এগুলো হলো যে ওই যে তার হাড্ডি গুঁড়া গুঁড়া করে দেওয়ার যে ভয় আতঙ্ক, এটাই সে কিন্তু বলে ফেলছে। তো যার জন্য অশান্ত হৃদয়, অস্থির চিত্ত সকল মানুষের অতীতকে স্মরণ করলে। আর যখন তারা বর্তমানকে স্মরণ করছে, এখন বর্তমান স্মরণ করছে, তখন তারা ভাবছে যে এ কি হচ্ছে, এটা তো হওয়ার কথা না। এমপি হব আমি, মন্ত্রী হব আমি, চেয়ার আমার, কেন আসে না, কেন দেরি হচ্ছে? এমপি মন্ত্রীর যে হিসেব নিকেশ সমীকরণগুলো, সেটিও কি সঠিকভাবে করা হয়, নাকি নির্বাচনে তাকেই মনোনয়ন দেওয়া হয় যার টাকা আছে? ওটা তো মানে যখন অন্যান্য সময়, এইবার তো সেটাও সুযোগ হবে না। কার টাকা আছে, কার টাকা নেই, কে নির্বাচন করবে, কে করবে না, মানে দল মনোনয়ন দিলেই যে মানে মানে না, মানে প্রার্থী নির্বাচন করবে এরকম দল ধরে আছে যে ওকে বোধহয় নমিনেশন দিলেই সে নির্বাচন করবে। অনেক প্রার্থী আছে নমিনেশনে পাওয়ার পরে সে নির্বাচন করবে। কেন করবে না? বিকজ যারা একটু আত্মমর্যাদা বোধ আছে, সম্মান বোধ আছে, যারা জানে যে নির্বাচনের মাঠটা কোন পর্যায়ে আছে, তারা জানে যে এখানে পা দেওয়া মানে একেবারে গোকরা সাপের মধ্যে, মানে ফনাতলা গোকরা সাপের মধ্যে হাত ঢুকিয়ে দেওয়া। তাহলে এবার কি মনোনয়ন বাণিজ্যের তেমন সুযোগ আপনি দেখছেন? না না, মনোনয়ন বাণিজ্য অতীতের যে কোনো সময় চাইতে অনেক বেশি। অর্থাৎ যেমন দেখা গেল যারা সত্যিকার অর্থে একটা দলকে চালাতে পারে, রাষ্ট্রকে চালাতে পারে, সরকারকে চালাতে পারে, এইরকম প্রাজ্ঞ যারা লোকজন আছেন, অনেকে ইন্টারেস্টেড হবে না নির্বাচন করার জন্য। এইটা হলো প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো যে এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন, তাদের মধ্যে ইয়াং জেনারেশন যারা চালাচ্ছেন, ওদের পর্যায়ের যারা লোক, তারা খুব অ্যাম্বিশাস হয়ে যাবে।
যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র দল করেছি, আমি ছাত্রলীগ করেছি, আমি ছাত্র শিবির করেছি, ও তো আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, আমার পিছনে পিছনে স্লোগান দিয়েছে, তো সে যদি মন্ত্রী হতে পারে তাহলে আমি কেন পারবো না? তো এইভাবে আসলে দেখা যাচ্ছে যে সমন্বয়কদের মধ্যে যারা মন্ত্রী হয়েছে বা মন্ত্রী হতে চায় তাদের সংখ্যা হয়তো 50 জন বা 25 জন, কিন্তু বিএনপিতে তো আছে 50,000, ওই পর্যায়ের লোক আছে 50,000। এখন তারা সবাই যদি মন্ত্রী হতে চায়, এমপি হতে চায়, এবং আলটিমেটলি এই গত 1 বছরে তাদের অনেকের হাতে টাকা চলে এসছে, যথেষ্ট পরিমাণ টাকা পয়সা তাদের হাতে চলে এসছে। রাতারাতি কিভাবে চলে এলো? রাতারাতি চলে এলো যে ওই যে একটা বললাম না যে যে ভান্ডারগুলো ছিল, মানে একেবারে রেডি ইনকাম, যেটা 15 বছর ধরে আওয়ামী লীগ দাঁড় করাইছিল যে এই টেম্পো স্ট্যান্ডে প্রতি মাসে এত আসবে। তো এটা তো প্রথম আসেনি, আজ থেকে 15 বছরের আগে হয়তো একটা টেম্পো স্ট্যান্ডের ইনকাম ছিল ধরুন 1,000 টাকা, কিন্তু 2025 সনে সেটার ইনকাম হয়ে গেছে 50,000 টাকা। 15 বছর আগে গুলিস্তানে একটা দোকান যদি কেউ বসাতো, দৈনিক চাঁদা ছিল 50 টাকা, এখন দৈনিক চাঁদা হয়ে গেছে 500 টাকা। তাহলে এখন এই কাজটা যারা করছে বন্ধ হয়নি। আগে যেখানে গুলিস্তান বলেন, এই যে ফুটপাতে বলেন 10টা দোকান ছিল, এখন গিয়ে দেখেন 10টা দোকানের জায়গায় 20টা দোকান হয়ে গেছে। রাজনীতিকে যদি টাকা বানানোর মেশিনে পরিণত হয়, সেই রাজনীতি দিয়ে জনকল্যাণটা কিভাবে হবে? জনকল্যাণের কথা আপনি এখানে আনছেন কেন? এখানে জনকল্যাণের কথা কোথায় লেখা আছে, কে বলেছে? এখানে হলো যারা আসতেছে তারা তো নিজেদের কল্যাণের জন্য আর আপনার কল্যাণের জন্য। এখন আপনি ফুটপাতে একটা দোকান দিতে চান, তো দোকান দিয়ে আপনি ওখানে ফুড কোর্ট করবেন, হকারিগিরি করবেন, করে আপনার সংসার চলবে, এর সঙ্গে তো রাজনীতি জড়িত নয়। আর এই কাজের জন্য আপনার প্রতিদ্বন্দ্বী আছে 10 জন, এই জন্য আপনি একজন মবকারীকে ধরলেন, মাস্তানকে ধরলেন, এবং এখানে নিলামে উঠলো। নিলামে ওঠার পরে আপনার প্রতিদ্বন্দ্বী 10,000 টাকা দিতে চাইলে ঘুষ, আপনি সেখানে 50,000 টাকা গহনা ঠহনা বিক্রি করে বলেন যে আমার এটা দরকার, ফলে আপনাকে ফুটপাতের যে কোনো জায়গায় মাস্তান বসায় দিয়ে গেল। আপনি সারাদিন বসে বেচা কিনা করেন, করার পর সন্ধ্যার সময় এসে মাস্তান 1,000 টাকা নিয়ে যায়। এটা তো লেনা দেনা বিটুইন ইউ অ্যান্ড হিম অর হার। এখানে আপনার রাজনীতি দেখেন কোথায়? এখানে কল্যাণ হচ্ছে আপনার আর তার কল্যাণ হচ্ছে। আপনি অনেক প্রতিদ্বন্দ্বীকে বাদ দিয়ে, 10 জনকে বাদ দিয়ে যে আপনাকে ওই মাস্তান বসাইছে, এই জন্য তো ইউ শুড বি মানে গ্রেটফুল। আপনার তো জনকল্যাণ রাজনীতি থেকে সরে গেছে বলেই কি রাজনীতি চলে গেছে ব্যবসায়ীদের দখলে? এখন কোন ব্যবসায়ী তো রাজনীতি করছে না। কোন ব্যবসায়ী রাজনীতি করছে? বিগত সময় আমরা যেমনটি দেখেছিলাম। না, বিগত সেটা হলো তারা কিছু মানুষ এটাকে ব্যবহার করে ব্যবসা করার চেষ্টা করেছে। ব্যবসায়ীরা তো রাজনীতি করে না, কখনো কোনো ব্যবসায়ী জেনুইন যারা ব্যবসায়ী রাজনীতি করে। আর এখন তো বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য নেই সত্যিকার অর্থে। যারা ব্যবসায়ী আছেন, ব্যাংক থেকে লোন ঠো নিয়ে মোটামুটি খুব সুস্থ আছেন, সবল আছেন, আমি তো এরকম কোনো ব্যবসায়ীকে দেখিনি। সবার মধ্যে একটা হাহাকার, কেউ ব্যাংকের দেনা দিতে পারছে না, কেউ স্টাফ স্যালারি দিতে পারছে না, কেউ ব্যবসা বাণিজ্য হচ্ছে না। তো এখানে জান বাঁচছে না, সে রাজনীতি করবে কি? রাজনীতি এখন ওই যারা মাস্তানি করতে পারছে, চাঁদাবাজি করতে পারছে, প্রচুর ইনকাম করতে পারছে, তাদের হাতেই পুরো রাজনীতির যে চাকাটা রয়েছে, নিয়ন্ত্রণটা রয়েছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে তাহলে জাতীয় পার্টি কেন নয়? বৈষম্য বিরোধী আন্দোলনে যারা বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে আইনি কি কি পদক্ষেপ নেওয়া সম্ভব তার সব দিক সরকার যাচাই বাছাই করছে। তবে কি সামনের দিনে জাতীয় পার্টি নিষিদ্ধ হতে যাচ্ছে? না, হোক, অসুবিধা কি? আওয়ামী লীগের মধ্যে বড় দল যদি নিষিদ্ধ হতে পারে, জাতীয় পার্টির হতে অসুবিধাটা কি? এবং একইভাবে জাসদ, হাসানুল্লাহ কিনুর জাসদ, তারপরে ধরুন শেখ হাসিনার সঙ্গে অন্যান্য যারা ছিলেন, যেমন তরিকত ফেডারেশন, জাসদ, জাকির পার্টি, তারপর ওয়ার্কার্স পার্টি, তারপরে ওই যে দিলীপ বড়ুয়ার যে একটা দল আছে, এগুলো তো মানে শেখ হাসিনার যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তার সঙ্গে যে রাজনৈতিক দলগুলো পার্লামেন্টারি রিপ্রেজেন্ট করেছে তাদের সবাইকে নিষিদ্ধ করা। প্রথমেই সরকার সব প্রণোদিত হয়ে কোনো সিদ্ধান্ত কেন নিতে পারলো না? আমরা কেন দেখি সবসময় একটা সহিংস হয়ে ওঠে পরিস্থিতি কিংবা অস্থিরতা সৃষ্টি হয়, তারপরে যে সরকার সিদ্ধান্ত নেয়? আমি প্রথমে বললাম যে সরকার এবং রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যে বিশ্বাস দরকার, যে আস্থা দরকার, যে মেরুদণ্ড দরকার, যে স্ট্রেংথ দরকার, যে ভিশন দরকার, যে মিশন দরকার, এই জিনিসগুলো নেই। আর এই জিনিসগুলো ধীরে 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 মনে করেন গত 15 বছরে ক্রমাগতভাবে ভয় পেতে পেতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এখন সকল পরিবেশ পরিস্থিতি তাদের প্রতি অনুকূলে থাকা সত্ত্বেও তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না। ধরুন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, অন্যান্য রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হবে, বঙ্গভবনে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব থাকবে না, এই সিদ্ধান্তগুলো যদি আগস্ট মাসে নেওয়া হতো 2024 সনের, কোনো মানুষ কিন্তু না করতো না।
এবং তখন একটা রাজনীতির একটা শেপ চলে আসতো। কিন্তু গত 1 বছরে এনসিপি বলেন, সমন্বয়ক বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলেরই কিন্তু যথেষ্ট দুর্নাম হয়েছে, বদনাম হয়েছে। এখন বাংলাদেশে ধরেন দুর্নাম বদনাম হয়নি, আমার কাছে মনে হচ্ছে বড় দলগুলোর মধ্যে একমাত্র চরমোনাই পীর সাহেব আছেন, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোথাও কোনো দুর্নাম বদনাম হয় নাই। কিন্তু যে দোষ আওয়ামী লীগের, সেই একই দোষে বিএনপির অসংখ্য নেতা কর্মীকে জনগণ অভিযুক্ত করছে। একই দোষে কম, বিএনপির চেয়ে কম, কিন্তু জামাতের নেতা কর্মীরা কিন্তু সে পাপমুক্ত নন, তারা সেই কাজগুলো করছেন। আর সমন্বয়কদের ব্যাপারে তো বলতে গেলে সবাই খুব বিরক্ত, ভীষণ রকম বিরক্ত এবং অস্থির, সরকারের মধ্যে এটা রয়েছে। তো সব মিলিয়ে এই 1 বছর পরে যখন সমস্ত মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে পড়েছে, তো সেই অবস্থাতে একটা ভালো কাজ জাতীয় পার্টিকে, আমি যেমন আজকে আমার একটা স্ট্যাটাস আমি বলেছি যে আমি 1 বছর আগে আমি নিজে দাবি তুলেছিলাম যে জিএম কাদের সাহেবকে গ্রেপ্তার করা হোক আর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক। কিন্তু আজকের প্রেক্ষাপটে মনে হচ্ছে যে এই কাজটা করা ঠিক হবে না। এর কারণ হলো যে বিএনপি একা হয়ে যাবে, মানে সমস্ত রাজনৈতিক দলগুলো যদি আপনি মানে নিষিদ্ধ করে দেন, সমস্ত রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করে দেন, তাহলে রইল কয়টি? মূলত এনসিপি, জামাত। ইতিমধ্যে কিন্তু নির্বাচনে তারা অংশগ্রহণ করবে কিনা সে বিষয়ে তারা সংশয় জানাচ্ছে, জামাত এবং তাদের মধ্যে অনেকগুলো বিষয়ে মতদ্বৈত রয়েছে। এখন সেখানে বিএনপি নির্বাচন চাচ্ছে স্বাভাবিক পদ্ধতিতে, তারা চাচ্ছে পিআর পদ্ধতিতে, এবং তারা বলতেছে যে আমাদের সংস্কার হতে হবে, বিচার হতে হবে। এবং দেখা গেল কেবলমাত্র বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচনে যেতে আগ্রহী নয়। বিএনপি সমমনেরাই যদি শুধু নির্বাচন করে, সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে কি? গ্রহণযোগ্য তো প্রশ্নই আসে না। আর একটা 15 ফেব্রুয়ারি নির্বাচন হবে এবং আওয়ামী লীগের মতো বিএনপির একটা অকাল মৃত্যু হবে, এবং সেই দিকে নেওয়ার জন্যই যে ফাঁদ পেতেছে, সেখান থেকে বাঁচার জন্য বিএনপিকে মানে যদি শক্তভাবে তাকে বলতে হবে যে না, আমরা এটা চাই না। এখন বিএনপিকে নেতৃত্ব দিতে হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কি বললেন, এনসিপি কি বললেন, জামাত কি বললেন, তাদের সবার মান অভিমান ভাঙিয়ে তাদেরকে রাজি খুশি করিয়ে তারা যেভাবে মানে কোনো মতো একটা কবুল ইলা এবং কবুলিয়াত চাচ্ছে, এটা কবুল করে ক্ষমতা গিয়ে বসে তারপরে মানে পুলিশ দিয়ে সবাইকে মানে ঠ্যাঙ্গাবে, সব কিছু ঠিক করে ফেলবে, এটা হবে না, কখন এটা হয় না। শত্রুর সাথে আপনার শত্রুতা করতে হবে, মানে যে আপনার সঙ্গে যে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে আসবে তার চেয়ে আপনার চেয়ে ভালো অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে। কিন্তু আপনি শত্রুর হাতে পায়ে ধরে বাবা গো মা গো তোমার হাতে পায়ে ধরে আমাকে মেরো না, এরপরে সে যখন আপনাকে ক্ষমা করে দেবে অমনি আপনি বিজয়ী হয়ে তারপর তার গলা টিপে ধরবেন, এই ধরনের ঘটনা পৃথিবীর কোথাও ঘটেনি। ফলে এখন বিএনপির যারা প্রতিপক্ষ তারা সবাই সম্মিলিত, এবং বিএনপি এই মুহূর্তে বলতে গেলে বন্ধুহীন হয়ে গেছে। তারা বিভিন্ন মানুষকে বন্ধু করার চেষ্টা করছে, কিন্তু আসলে কেউ তার বন্ধু হচ্ছে না, সবাই তাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাবছে। তো সেই ক্ষেত্রে আসলে বিএনপিকে যে সিদ্ধান্তগুলো নিতে হবে একেবারে সত্যিকার অর্থে, যে আমি নির্বাচন চাই এবং নির্বাচন আমার জন্য অনুষ্ঠানের জন্য আমার এই শর্ত পূর্ণ করতে হবে, এর বাইরে হবে না। তো সেই কথাটা না করে তারা সবাইকে খুশি করতে চাচ্ছে। এই সবাইকে খুশি করতে যাওয়ার কারণে গত 1 বছর ধরে ক্রমাগতভাবে আপনি দেখেন বিএনপির ডিমোশন হয়েছে। যেখানে 2024 সনে বিএনপির একেবারে তৃণমূলের প্রতিটি নেতা কর্মীর একটা 100% বিশ্বাস ছিল যে বিএনপি যখন চাইবে তখনই ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিতে বাধ্য, বিএনপিকে বাধা দেওয়ার ক্ষমতা নেই। 2 নম্বর হলো এই সরকারকে টিকিয়ে রেখেছে বিএনপি। 3 নম্বর হলো বিএনপি যদি একটা ধাক্কা মারে মুহূর্তের মধ্যে সরকার চিত হয়ে পড়ে যাবে। এই বিশ্বাসগুলো ধীরে ধীরে মানে নিঃশেষ হতে হতে এখন এমন পর্যায়ে চলে এসেছে, এখন বিএনপির লোকজন স্বয়ং তারেক রহমান সাহেব বলছেন যে চক্রান্ত শেষ হয়নি, আরও চক্রান্ত আছে। মির্জা ফখরুল সাহেব বলছেন যে উগ্রবাদী দল সৃষ্টি হয়ে যাচ্ছে। আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ যেমনটি বললেন যে আল্লাহ ছাড়া এই নির্বাচন ঠেকানোর শক্তি কারণেই। হ্যাঁ, আল্লাহ ছাড়া তো ঘটনা তো তাই। যখনই মানে মানুষ আল্লাহর উপর নির্ভর করে, ইট মিনস পৃথিবীতে নির্ভর করার তার কোনো জায়গা নেই। তো কথায় কথায় আল্লাহকে বিশ্বাস করা, তাবিজ কবাজ, জাদু, মন্ত্র, টোনা, এই জিনিসগুলো আসলে মনে হয় যে পৃথিবীর যে স্বাভাবিক যে অবস্থা আছে সেই অবস্থার মধ্যে পড়ে না। এখন চিন্তা করেন যে ভিভি নুরু, এখন ভিভি নুরুর সঙ্গে তাদের প্রথমে খুব ভালো সম্পর্ক গিয়েছিল, একটা চিন্তা করেন ভালো সম্পর্ক গিয়েছিল, কিন্তু এই যে ভিপি নুরু আহত হলো এর আগ পর্যন্ত ভিপি নুরুর সঙ্গে তাদের দাকুমরার সম্পর্ক ছিল। এর কারণ হলো ভিপি নুরু তাদেরকে বাদ দিয়ে একটা প্ল্যাটফর্মে বসছিল। আবার আহত হওয়ার পর বিএনপি এমন ভয় পেল যে এখানে প্রথমে ডক্টর মঈন খানের দেখা করতে গেলেন,
এবং দল বেঁধে এখন ভিপি নুরুর সাথে দেখা করতে যাচ্ছে। কিন্তু ভিপি নুরুকে কিন্তু তারা পছন্দ করছে না। এখন বলতে পারে যে এটা একটা কালচার, এরকম একটা ঘটনা হলো, এরকম না ঘটনা হলো। এখন বিএনপি খুব একটা শক্তিশালী দল, তারা জানে তারা ইচ্ছা করলে কিন্তু এখানে মধ্যস্থতা করতে পারতো, তারা ইচ্ছা করলে এই জিনিসটা বন্ধ করতে পারতো, কিন্তু সেই জিনিসটা লিডারশিপ কোয়ালিটিটা তারা প্রয়োগ করছে না। প্রয়োগ না করে তারা যেটা চাচ্ছে যে খুব দ্রুত একটা নির্বাচন হয়ে যাক, ইনু সাহেব নির্বাচন থেকে এবং শিডিউল ঘোষণা করার পরেই তারা পুরো মাঠ দখলে নিয়ে নেবে। আর এটা নির্বাচন হলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে কিনা সেই আলোচনাটা আমরা করতে চাই আবার অন্য কোনো একদিন অন্য কোনো টক শোতে। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। আমরা আমাদের আয়োজনের